দেখো এখানে আছে কি বল, নিউটনের সূত্র, জড়তা ও বলের সূত্রের প্রমাণ। তো আমরা আজকে এই টপিকসগুলো নিয়ে কি করব, আলোচনা করব। এখানে বল, এখন বল কি? বল কি? বল হচ্ছে যা প্রয়োগে স্থির বস্তু কি হয়, গতিশীল হয়। যা প্রয়োগে স্থির বস্তু কি হয়, গতিশীল হয়, এবং গতিশীল বস্তু স্থির হয়। অর্থাৎ যে বিষয়টা আমরা প্রয়োগ করলে, যে জিনিসটা প্রয়োগ করলে আমরা স্থির বস্তুকে কি করতে পারি, গতিশীল করতে পারি, এবং গতিশীল বস্তুকে স্থির করতে পারি, সেটাই কি বল। তাহলে আমরা লিখতে পারি কি এখানে, যে বল যা প্রয়োগে গতিশীল বস্তু কি হয়, স্থির হয়, এবং স্থির বস্তু কি হয়, গতিশীল হয়। তাকে আমরা কি বলি, তাকে আমরা বল বলি। এখন বল কি? যা প্রয়োগে গতিশীল বস্তু স্থির হয় এবং স্থির বস্তু গতিশীল, সেটাকে আমরা বল বলি। এবং বল প্রকাশ করা হয় এর দ্বারা। বল প্রকাশ করা হয় এফ দ্বারা। কারণ বল ইংলিশে কি, ফোর্স। হ্যাঁ, তাহলে বলের ইংরেজি কি, ফোর্স, এই জন্য আমরা এফ ব্যবহার করি। এখন আমাদের পরবর্তী টপিকস কি, যে নিউটনের সূত্র। নিউটন এই বল সম্পর্কে নিউটন 3টা সূত্র প্রদান করছে। কয়টা সূত্র? 3টা সূত্র প্রদান করছে। এই 3টা সূত্রের ভিতরে প্রথম সূত্র, আমরা প্রথম সূত্র দেখতে পাই। 3টা সূত্রের প্রথম সূত্রটা কি, যে নিউটনের প্রথম সূত্র থেকে জড়তার ধারণা পাওয়া যায়। অর্থাৎ নিউটন প্রথম সূত্রে বলছে যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে, তাহলে গতিশীল বস্তু চিরকালই গতিশীল থাকবে এবং স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। তাহলে আমরা নিউটনের প্রথম সূত্রটা লিখতে পারি কি, নিউটনের প্রথম সূত্র, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল কি থাকবে, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে। এখন এই নিউটনের প্রথম সূত্রের সাথে আমরা জড়তার কি পাই, ধারণা পাই। তা নিউটনের প্রথম সূত্র থেকে যেহেতু জড়তার ধারণা পাই, জড়তাটা কি, অর্থাৎ জড়তার, এখন আমরা যেহেতু নিউটনের প্রথম সূত্র থেকে জড়তার ধারণা পাই, এই জন্য জড়তাটা কি বা জড়তার সংজ্ঞাটা আমরা এখানে লিখে নেব। জড়তা কি? দেখো, জড়তা, আমরা যদি এই জড়তাকে লিখি, জড়তা হচ্ছে কি, বস্তুর নিজস্ব অবস্থা বজায় রাখতে চাওয়ার প্রবণতা। বস্তুর নিজস্ব অবস্থা বজায়
রাখতে চাওয়ার প্রবণতা। এখন জড়তা হচ্ছে কি বস্তুর নিজস্ব অবস্থা বজায় রাখতে চাওয়ার প্রবণতা, অর্থাৎ যে বস্তু যে অবস্থা আছে, যে কোনো বস্তু যে অবস্থা আছে সেই বস্তুটা কি সেই অবস্থায় থাকতে চায়, এটাই কি ওই বস্তুর জড়তা। এখন জড়তা দুই ধরনের হতে পারে। জড়তা কয় ধরনের হতে পারে? দুই ধরনের হতে পারে, স্থির জড়তা এবং গতির জড়তা। অর্থাৎ যেহেতু বস্তুর অবস্থান বজায় রাখতে চাওয়াটা কি জড়তা, যে কোনো বস্তুর যে অবস্থা আছে সেই অবস্থা বজায় রাখতে চাওয়ার কি জড়তা। এখন বস্তু কয় অবস্থায় থাকতে পারে? বস্তু দুই অবস্থায় থাকতে পারে, হয়তো অবস্থান স্থির থাকবে নয়তো অবস্থান গতিশীল থাকবে। এজন্য জড়তাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, যে স্থিতির জড়তা অথবা গতির জড়তা। তাহলে আমরা এখান থেকে স্থিতির জড়তা কি লিখতে পারি? যে স্থিতির জড়তা যদি আমরা লিখি, যে স্থিতির জড়তা, স্থিতির জড়তা যদি আমরা লিখি তাহলে সেক্ষেত্রে কি লিখতে পারি? স্থিতির জড়তা কি যে কোনো স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চাইবে বা সে স্থির অবস্থায় থাকতে চায়, এটা কি স্থিতির জড়তা। তাহলে বস্তুর স্থির অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতাকে স্থির জড়তা বলে। তাহলে আমরা অনুরূপভাবে যদি গতির জড়তা লিখি তাহলে গতির জড়তা কি হবে? গতির জড়তা যে গতিশীল বস্তু তার গতি অবস্থা বজায় রাখতে চাওয়া, অর্থাৎ গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে চাওয়ার প্রবণতা। তাহলে গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে চাওয়ার প্রবণতাকে কি জড়তা বলে? গতির জড়তা বলে। তাহলে আমরা এখান থেকে জানলাম যে নিউটনের প্রথম সূত্রে যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে এবং স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। এটা নিউটনের কোন সূত্র? প্রথম সূত্র। আর সেই প্রথম সূত্রের সাথেই কিন্তু জড়তার একটা সম্পর্ক আছে। যে নিউটনের আমাদের পরীক্ষা প্রশ্ন আসে যে নিউটনের কোন সূত্র থেকে জড়তার সম্পর্ক বা জড়তার ধারণা পাওয়া যায়? নিউটনের কোন সূত্র থেকে জড়তার ধারণা পাওয়া যায়? প্রথম সূত্র থেকে। নিউটনের প্রথম সূত্রের সাথে জড়তার ধারণা। এখন জড়তা যে আসলে কি সেই বিষয়টাই যদি আমরা না বুঝি তাহলে নিউটনের প্রথম সূত্র জানলেও বলতে পারবো না যে জড়তার সম্পর্ক কোন সূত্রের সাথে সম্পৃক্ত। নিউটনের প্রথম সূত্রের সাথে জড়তার সম্পর্কটা থাকার কারণ কি? জড়তা মানেই হচ্ছে বস্তু তার নিজস্ব অবস্থা বজায় রাখতে চাওয়ার প্রবণতা। সে যদি গতিশীল থাকে তাহলে গতিশীল থাকতে চাইবে, সে যদি স্থির থাকে তাহলে স্থির থাকতে চাইবে। আর নিউটন সে বিষয় বলছে যদি কাউকে জোর করে অথবা বাহ্যিক কোনো বল প্রয়োগ করে তার অবস্থানে পরিবর্তন করতে আমরা না চাই, সেক্ষেত্রে সে কি তার আগের অবস্থানে থাকবে, অর্থাৎ সে যে অবস্থা আছে সে অবস্থায় থাকবে। এটা বলছে কি নিউটন তার প্রথম সূত্রে বলছে। আর এই জড়তাটাও কি যে স্থির অবস্থায় থাকলে স্থির অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতা, গতির অবস্থায় থাকলে গতির অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতা। তাহলে আমরা জড়তার ধারণা নিউটনের কোন সূত্রে পাই? নিউটনের প্রথম সূত্রে পাই। এখন আমরা আলোচনা করব নিউটনের দ্বিতীয় সূত্র নিয়ে।
এখন আমরা আলোচনা করব কি নিয়ে? নিউটনের দ্বিতীয় সূত্র নিয়ে। নিউটনের দ্বিতীয় সূত্র কি? নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলে সমানুপাতিক। তো আমরা নিউটনের দ্বিতীয় সূত্রটা লিখি এখানে। নিউটনের দ্বিতীয় সূত্র, নিউটনের দ্বিতীয় সূত্র। তো নিউটনের দ্বিতীয় সূত্র কি বলছে? নিউটন তার দ্বিতীয় সূত্রে বলছে যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলে সমানুপাতিক। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলে কি সমানুপাতিক। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলে সমানুপাতিক। অর্থাৎ আমরা বস্তুর ভরবেগের পরিবর্তনের হারটা, অর্থাৎ কোনো বস্তুর উপরে যদি আমরা কোনো বস্তুর ভরবেগ কথার অর্থ কি? ভর এবং বেগ। এই ভর এবং বেগের গুণফলকে আমরা কি বলি? ভরবেগ বলি। সেই ভরবেগের পরিবর্তন প্রযুক্ত বলের কি হবে? সমানুপাতিক। অর্থাৎ কোনো বস্তুর যদি ভরবেগের পরিবর্তন ঘটাইতে চাই, আমরা ভরবেগের যদি পরিবর্তন ঘটাইতে চাই, সেক্ষেত্রে সেই বস্তুর উপর আমরা যেই পরিমাণে বল প্রয়োগ করবো সেই বলের কি হবে? সমানুপাতিক হবে। এখন এই নিউটনের দ্বিতীয় সূত্র দিয়ে আমরা বলের যে সূত্রটা এফ সমান, অর্থাৎ বল যদি আমরা এফ দ্বারা প্রকাশ করি, এফ সমান যে এম এ, এফ সমান কি এম এ, অর্থাৎ বর্গুণ ত্বরণ। বলের আমরা যে সূত্রটা জানি যে এফ সমান এম এ, বল সমান কি বর্গুণ ত্বরণ, অর্থাৎ এফ সমান এম এ। সেই সূত্রটা কোথা থেকে আসছে? এই নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে যে ভরবেগের পরিবর্তন হয় বস্তুর উপর প্রযুক্ত বলে সমানুপাতিক। এখন আমরা এখানে যদি লিখি বস্তুর ভরবেগের পরিবর্তন, কিসের পরিবর্তন? ভরবেগের পরিবর্তন। তাহলে ভরবেগের পরিবর্তন, তো ভরবেগের পরিবর্তন বলতে আমরা বেগের যে বেগ প্রকাশের চিহ্ন আমরা কি বি দ্বারা বেগ প্রকাশ করি, শেষ বেগ বা বেগ। তাহলে বেগের পরিবর্তন যদি আমরা দেখি যে আদি একটা বেগ থাকবে এবং শেষে একটা বেগ থাকবে, তাহলে পরিবর্তন হবে। আদি এবং শেষ ছাড়া তো আর পরিবর্তন হয় না, তো দুইটা বেগ ছাড়া তো আর পরিবর্তন হয় না, হয়। তা সেক্ষেত্রে আমরা আদি বেগটাকে যদি ইউ দ্বারা প্রকাশ করি এবং শেষ বেগকে যদি বি দ্বারা প্রকাশ করি, তাহলে বেগের পরিবর্তন হয় কিভাবে? যে বি যদি শেষ বেগ হয় তাহলে ইউ বাদ দিলে আমরা এখানে কি পাই? বেগের পরিবর্তন পাই, বেগের পরিবর্তন। তো ভরবেগের পরিবর্তন কি? তাহলে ভরবেগের পরিবর্তনটা কি আসে? তাহলে যেমন আমরা যদি এখানে ভরবেগের পরিবর্তন লিখতে চাই, তাহলে ভরবেগ কি আগে জানতে হবে। কি ভরবেগটা কি? ভর এবং বেগের গুণফল। যেমন এম যদি বি হয়, এম বি কি শেষ ভরবেগ। এরপর এর থেকে যদি আদি ভরবেগ আমরা বাদ দিই, আদি ভরবেগ কি হবে? এম ইউ। তাহলে শেষ ভরবেগ থেকে আদি ভরবেগ বাদ দিলে ভরবেগের কি পাওয়া যায়? পরিবর্তন পাওয়া যায়। এখন আমরা ভরবেগের পরিবর্তনের হার বলছি, এখানে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বলছি। তা হার বলতে কি? সময় দ্বারা ভাগ দিতে হয়। যে কোনো কিছু হার নির্ণয় করতে হলে সময় দ্বারা কি করতে হয়? ভাগ দিতে হয়। তাহলে আমরা এখানে যদি ভরবেগের পরিবর্তনের হার নির্ণয় করি বা ভরবেগের পরিবর্তনের হার উল্লেখ করি এখানে, তাহলে ভরবেগের পরিবর্তনের হার সমান আমরা কি লিখতে পারি? যে এম বি মাইনাস এম ইউ, অর্থাৎ শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ, তা ভরবেগের পরিবর্তন এবং সময় দ্বারা ভাগ করলে কি হয়? যে ভরবেগের পরিবর্তনের কি হয়? হার বের হয়। এখন এখানে ভরবেগের পরিবর্তনের হার আমরা এটা লিখতে পারি। এখন এখান থেকে দেখো আমরা একটা সূত্র জানি যে
বস্তুর ত্বরণের সূত্র কি? ত্বরণ সমান কি? আমরা যে এফ সমান এম এ কথাটা লিখি, যে ভর গুণ ত্বরণ। এখানে এফ সমান এম এ, এম কি ভর, আর এ কি ত্বরণ। এখন ত্বরণের সংজ্ঞা কি আমরা জানি? ত্বরণের সংজ্ঞাটা কি? যে ত্বরণ হচ্ছে কি বেগ পরিবর্তনের হার। তা বেগ পরিবর্তনের হার, আমরা হার বলতে সময় দ্বারা ভাগ, আর বেগের পরিবর্তন, তাহলে বেগের পরিবর্তন কি শেষ বেগ মাইনাস আদি বেগ, একে সময় দ্বারা ভাগ করলে কি হয়? বেগের পরিবর্তন পাওয়া যায়। তাহলে আমরা এক কথা ত্বরণের যদি বেগের পরিবর্তনের হার হয়, তাহলে ত্বরণ সমান কি লিখতে পারি? যে ত্বরণ এ সমান আমরা কি লিখতে পারি? বি মাইনাস ইউ বাই টি লিখতে পারি। তো এখানে আমরা এইটা যদি জানি যে এ সমান বি মাইনাস ইউ বাই টি, তো সেখান থেকে আমরা যদি এই বেগের পরিবর্তনের যে সূত্রটা জানলাম, এখান থেকে আমরা লিখতে পারি যে অতএব আমরা যে পরিবর্তনের হারটা জানি, যে পরিবর্তনের হার, তাহলে ভরবেগের পরিবর্তনের হারটা কি? এখানে আমরা যে পরিবর্তনের হারটা লিখলাম, এর আগে যদি ভরবেগ লাগাই দিই, তাহলে কি হয়? ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার। তাহলে অতএব ভরবেগের পরিবর্তনের হারটা সমান আমরা লিখতে পারি, যেখানে এম কমনের কি আসে? বি মাইনাস ইউ বাই কি টি। আমরা এই সূত্রটাকে যদি আমরা এখানে লিখি যে এম কমন নেই, অর্থাৎ এখানে এম আছে, উভয় পাশে এম আছে, এম কমন নিলে কি হয়? বি মাইনাস ইউ বাই টি আছে, টি থাকলো। এখন দেখো এখানে যদি আমরা এম আর এইখানে এই যে বি মাইনাস ইউ বাই টিটাকে যদি আমরা এক পাশে ভাগ আকারে নিয়ে নিই, তাহলে এই এম কিসের সাথে গুণ? উপরের রাশির সাথে গুণ না? তো উপরের রাশির সাথে গুণ যদি হয়, তাহলে আমরা পাশে লিখতে পারি। এখন দেখো বি মাইনাস ইউ বাই টি, কি? এখানে যে আমরা ত্বরণের যে সংজ্ঞাটা লিখছি, যে ত্বরণ সমান কি বেগের পরিবর্তনের হার, তাহলে এখানে বেগের পরিবর্তনের হারের পরিবর্তে আমরা কি লিখতে পারি? এম এ। তাহলে ভরবেগের পরিবর্তনের হার আমরা এখান থেকে ভরবেগের পরিবর্তনের হার কি লিখলাম? এম এ লিখতে পারলাম। তাহলে ভরবেগের পরিবর্তনের হার যদি কি হয়? এম এ হয়। ভরবেগের পরিবর্তনের হার কি হয়? এম এ হয়। এখন উপরে আমি যে নিউটনের দ্বিতীয় সূত্র লিখলাম, সেই সূত্রে কি লিখলাম? যে ভরবেগের পরিবর্তনের হার বস্তুর প্রযুক্ত বলের সমানুপাতিক। সেক্ষেত্রে আমরা লিখতে পারি কি? অতএব এফ সমানুপাতিক কি? এফ সমানুপাতিক এম এ। এখন এখানে সমানুপাতিক বলতে কি? আমি সমানুপাতিক লিখছি না, এখানে কি লিখছি? যে বল হবে কি ভরবেগের পরিবর্তনের হারে সমানুপাতিক। তাহলে ভরবেগের পরিবর্তনের হার আমরা প্রকাশ করলাম কি দ্বারা? এম এ দ্বারা। তাহলে বল হবে কি ভরবেগের পরিবর্তনের হারে সমানুপাতিক। এখন গাণিতিকভাবে আমরা এইটা প্রকাশ করতে পারি। এখন যদি আমরা এটাকে সমান চিহ্ন দিয়ে লিখি, যে এফ সমান, এইখানে সমান চিহ্ন দিলে তোমার যে সমানুপাতিক চিহ্নটা আছে, সেই সমানুপাতিক চিহ্নটা একটা ধ্রুবকে পরিণত হয়ে যাবে। এখানে সমান দিলে কি হয়ে যাবে? একটা ধ্রুবকে পরিণত হয়ে যাবে। তাহলে এখানে একটা ধ্রুবক যদি লেখো, তাহলে ধ্রুবকটা কি লিখতে পারো? কে বা যে কোনো তুমি প্রতীক নিতে পারো, সেই ধ্রুবক। আর এখানে এম এ আছে, তাহলে এফ সমান কি হয়? কে এম এ। এখন এই ধ্রুবকের মান যদি 1 ধরা হয়, তাহলে এফ সমান কি আসে? এফ সমান আসে এম এ। তাই এভাবে আমরা কি, যে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে এফ সমান এম এ এই সূত্রটা পাওয়া যায়। অর্থাৎ নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বল সমান বল গুণ ত্বরণ এই সূত্রটা পাওয়া যায়। এরপর আমরা নিউটনের তৃতীয় সূত্রটা দেখি, যে নিউটনের তৃতীয় সূত্রে কি বলা আছে। তো নিউটনের তৃতীয় সূত্রে আছে যে প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত কি আছে? প্রতিক্রিয়া আছে। প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এটাকে যদি আমরা গাণিতিকভাবে প্রকাশ করি, তাহলে কি পাই দেখি, যে নিউটনের তৃতীয় সূত্রে
তৃতীয় সূত্র। নিউটনের তৃতীয় সূত্রে নিউটন বলছে যে প্রত্যেক ক্রিয়ার একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকবে, প্রতিক্রিয়া আছে। তাহলে নিউটন বলছে যে প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তো এখান থেকে আমরা নিউটনের এই যে তৃতীয় সূত্র, সেই তৃতীয় সূত্র থেকে কিন্তু আমরা বাস্তব যদি আমরা বিবেচনা করি তাহলে কিন্তু নিউটনের তৃতীয় সূত্রটা কোন জায়গায় এটার প্রমাণ পাওয়া যায় যে আমরা কোনো জায়গায় যদি হাঁটি সেখানে কিন্তু নিউটনের তৃতীয় সূত্রটা ব্যবহার করি। কারণ যদি প্রতিক্রিয়া বল যদি না থাকতো, প্রত্যেক ক্রিয়ার যদি একটা প্রতিক্রিয়া না থাকতো তাহলে কিন্তু আমরা হাঁটতে পারতাম না। এটা এখন এই যে কথাটা বললাম যে যদি প্রতিক্রিয়া বল না থাকে তাহলে আমরা কি করতে পারি না, হাঁটতে পারি না। তো এটার প্রমাণ আমরা কিভাবে? আমরা দেখি যে আমরা যে সচরাচর যে রোডে হাঁটি সেই রোডটা কি শক্ত না, সেই মাটিটা কি শক্ত। কিন্তু আমরা যদি কর্দমাক্ত মাটিতে যদি হাঁটতে যাই তাহলে কি আমরা সহজে হাঁটতে পারি? সহজে হাঁটতে পারি না। তার কারণ কি, যে কর্দমাক্ত মাটিতে কিন্তু আমাদের যে প্রতিক্রিয়া বলটা সেটা কিন্তু কাজ করে না, যার কারণে কি আমরা হাঁটতে পারি না। এই জন্য নিউটনের তৃতীয় সূত্র কিন্তু আমাদের হাঁটার ক্ষেত্রে কাজ করে। অর্থাৎ নিউটন বলছে যে প্রত্যেক ক্রিয়ার একটা সমান ও বিপরীত কি আছে, প্রতিক্রিয়া আছে। যদি তুমি কোনো জায়গায় ক্রিয়া করো সেখানে কি করবে, ব্যাক করবে। এখন এটা থেকে কিন্তু আমাদের পরীক্ষায় বিভিন্ন ধরনের প্রশ্ন এমসিকিউ আসে। সেটা হলো কি, যে যদি আমরা ক্রিয়া বলকে যদি F1 দ্বারা প্রকাশ করি, যে ক্রিয়া এখানে যদি লিখি ক্রিয়া বল, তাই ক্রিয়া বলটা কি, ক্রিয়া বল যদি আমরা লিখি F1 এবং প্রতিক্রিয়া বল, ক্রিয়া বল। তো প্রতিক্রিয়া বলকে যদি আমরা F2 দ্বারা প্রকাশ করি, কি বল, F2 বল, তাহলে আমাদের অতএব আমাদের সম্পর্কটা কি আসবে, নিউটনের সূত্র অনুসারে আমরা সম্পর্কটা কি পাই, তাহলে F1 সমান আসবে কি F1 আর F2 এর মধ্যে সম্পর্কটা কি আসবে, যে F2 হবে মাইনাস F2। কেন মাইনাস হবে? নিউটন কি বলছে যে প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত কি আছে, প্রতিক্রিয়া আছে। তা প্রতিক্রিয়া বল কি, তুমি যদি এইদিকে ধাক্কা দাও, এইদিকে যদি ধাক্কা দাও তাহলে তোমার কি করবে, ব্যাক আবার ব্যাক ধাক্কা দেবে, সমান বলে ধাক্কা দেবে। তাহলে এখানে তুমি যদি F বল ক্রিয়া করো তাহলে F বল আর প্রতিক্রিয়া বল যদি F2 হয় তাহলে প্রতিক্রিয়া বলটা কি তোমার বিপরীতে কাজ করবে না, বিপরীত কাজ করলে কি F2 কি হবে, মাইনাস হবে। সে অনুসারে আমরা F1 সমান কি F2। এরকম পরীক্ষা আমাদের যদি আসে যে নিউটনের তৃতীয় সূত্রের এমসিকিউ যদি আসে তাহলে আমরা কিন্তু এভাবে লিখবো যে F1 সমান কি মাইনাস F2। তাহলে এখান থেকে আমরা আবার এখান থেকে এটা লিখতে পারি যে F1 এটা যদি এই পাশে ট্রান্সফার করো তাহলে কি হয়, F1 প্লাস F2 সমান কত, 0। তো F1 প্লাস F2 সমান 0। এইটা আমরা নিউটনের তৃতীয় সূত্র থেকে প্রমাণ করতে পারি। এবং এখান থেকে আরো একটা তথ্য জানা যায় যে F2 যদি মাইনাস হয়, F2 যদি মাইনাস হয় তাহলে F1 হবে কি প্লাস। অর্থাৎ যে কোনো একটা যদি বিপরীত হয় অন্যটা হবে প্লাস, একটা মাইনাস হলে আরেকটা কি হবে, প্লাস হবে। এটা নিউটনের তৃতীয় সূত্রে ব্যাখ্যা অনুসারে আমরা দেখতে পারি। তো এভাবে আমরা নিউটনের সূত্রগুলো আরো বিশদভাবে আলোচনা করবো বা দেখবো যে নিউটন কি কি সূত্র প্রদান করছে এবং এই সূত্র থেকে কি কি ধারণা পাওয়া যায়। এবং বাস্তবিক ক্ষেত্রে কিন্তু এইগুলার অনেক ব্যবহার আছে। আমরা বিজ্ঞানকে সহজ করে বাস্তবের সাথে মিলিয়ে তারপরে বিজ্ঞান পড়বো। এছাড়া বিজ্ঞান যদি আমরা মুখস্থ করতে চাই তাহলে কিন্তু বিজ্ঞান কখনোই মুখস্থ করা যাইবে না এবং মনে থাকবে না। মুখস্থ করবে, একদিকে মুখস্থ করবো, অন্যদিকে কি করবা, ভুলে যাবো। এজন্য বিজ্ঞানকে সহজ করে বাস্তবের সাথে মিলিয়ে পড়বো।